হায়দ্রাবাদকে হারালো চেন্নাই সুপার কিংস। আমি তো আগেই বলেছিলাম যে চেন্নাই নিজেদের ঘরের মাটিতে খুব ভালো খেলবে। আগের ম্যাচটা ওই যে মার্কাস এস্টোনি যে সেঞ্চুরি করে জিতিয়েছিল, ওরকম ইনিংস কিন্তু সবাই খেলতে পারবে না। আজকেও হতো হতো যদি হায়দ্রাবাদের হয়ে ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মা যদি ভালো শুরুটা করতো। তারপরে ওই আনমোল প্রীত সিংকে 3 নম্বরে খেলেই সব থেকে ভুল ডিসিশন। সেই জায়গায় যদি রাহুল ত্রিপাঠীও খেলতো, আর যেখানে অ্যাডিং মাকরাম ভালো খেলে দিচ্ছে, তুমি আনমোল প্রীত সিংকে খেলালে তুমি পরে খেলাও, পরে আরও সে ভালো খেলতে পারবে। 3 নম্বরে আগেও খেলতে পারেনি, ওপেন তাকে করানো হয়েছিল, খেলতে পারেনি, সে 3 নম্বরে খেলে না। কিন্তু যখন আমার দল সেট রয়েছে তখন তখন আমি কেন তাকে খেলাতে নেব আর কি। তার থেকে অন্য কোনো প্লেয়ার আমি নিই, সেইগুলো কিছু করেনি, যার কারণেই সব থেকে বড় ভুল ছিল। আর অভিষেক শর্মা ট্র্যাভিসের যদি ভালো শুরু না করতে পারে তাহলে হায়দ্রাবাদ শেষ। হায়দ্রাবাদের মধ্যে কিচ্ছু নেই। মানে এখন এই 5টা মনে হয় জিতেছে, 4টে হেরেছে। আর চেন্নাই জিতে বোধহয় 2 নম্বরে চলে গেছে, কলকাতা 3-এ নেমে গেছে, 2-এ চলে গেছে কিন্তু চেন্নাই। আবার কলকাতা যদি কালকে জেতে তখন আবার কলকাতা কিন্তু 2-এ চলে আসবে, যদি নেট রান রেটে অবশ্যই চেন্নাইয়ের থেকে বেশি হয় সেক্ষেত্রে। কলকাতার বোধহয় নেট রান রেট বেশি রয়েছে, সেক্ষেত্রে 2 আবার চলে আসবে। এরকমভাবে পয়েন্টস টেবিলের পরিবর্তন ঘটবে এবং চেন্নাই আজকে পুরো আধিপত্য বিস্তার করেছে। আর যখন ঋতুরাজ গাইকোয়াড় আজকে 98 রানে আউট হলো, আমি তখনই বুঝেছিলাম যে এই ম্যাচ হয়তো চেন্নাই জিতে যাবে। তার কারণ 100 করলে ঋতুরাজ গাইকোয়াড় আগের দিন 100 করেছিল, ওই ম্যাচ কিন্তু চেন্নাই হেরে গেছিল। তার আগেও একবার 100 করেছিল রাজস্থানের বিরুদ্ধে। মানে ঋতুরাজ গাইকোয়াড় আইপিএলে 2বার 100 করেছে, 2বারই চেন্নাই হেরেছে। আজকে যখন 100 করেনি, 98 রানে আউট হয়েছে, আমি বুঝতেই পেরেছিলাম চেন্নাই জিতে যাবে। 213 রান ডিউ পড়ছিল, কিন্তু ওই যে অভিষেক শর্মা ট্র্যাভিস হেড একদম শুরু ভালো করতে পারলো না, প্রথম দিকে উইকেট পড়ে গেল, এই জন্য সানরাইজার্স হায়দ্রাবাদ খেলতে পারলো না। তারপর হেনরি ক্লাসেনও সেইভাবে আধিপত্য বিস্তার করতে পারলো না, মার্করামও খেলতে পারলো না। মানে অভিষেক শর্মা ট্র্যাভিস হেড খেলতে না পারলে হায়দ্রাবাদ চলবেই না। হায়দ্রাবাদ এখন মনে হচ্ছে কোয়ালিফাই করতে পারে নাকি সন্দেহ। কোয়ালিফাই কলকাতাও এখন দেখা যাক, কলকাতা আশা করছি করবে কোয়ালিফাই। তবে যদি না করতে পারে আমি অবাক হব না, তার কারণ এখন বলা যায় না, এখন হয়তো পরপর হারা শুরু হতে পারে। এবার মাঝখান থেকে দিল্লি আবার প্লে অফে না চলে যায়। মানে রাজস্থান তো যাবেই, চেন্নাইও যেতে পারে, আর আর দুখানা দল এবার কে হয় সেটা, লখনৌ যেতে পারে, আর হয়তো দিল্লি মাঝখান থেকে চলে গেল, অন্য কোনো দল যেতে পারলো না, সেটা হতে পারে। কে কেন তো যেতেই পারলো না, হেরে গেল, বলা যায় না। কেন এই যে হায়দ্রাবাদ জিতছিল হুট করে 2 ম্যাচ পর পর হেরে গেল। কলকাতা একটা ম্যাচ জিতেছে, একটা বোধহয় হেরেছে, এই জন্য হলো সমস্যা। এখন দেখা যাক কি হয়। এটাই মানে আজকে হায়দ্রাবাদ সেরকমভাবে লড়াই করতে পারলো না, হায়দ্রাবাদ হেরে গেল, হায়দ্রাবাদের উইকেট পড়ে গেল, হায়দ্রাবাদ পুরো হেরে গেল। এবার এইভাবে যদি হারতে থাকে তাহলে কিন্তু সমস্যা, তাহলে প্লে অফে যেতে পারবে না। এখন যে কটা ম্যাচ সবগুলো তাদেরকে জেতার চেষ্টা করতে হবে, ভালো খেলার চেষ্টা করতে হবে, তাহলে আমার মনে হয় ভালো হবে, প্লে অফে যেতে পারবে। না হলে প্লে অফে যাওয়া কিন্তু অসুবিধার মধ্যে পড়বে। আর চেন্নাই সুপার কিংস ঠিক 10 ওভার 11 ওভারের পরেই মাথিসা প্রাথিরানাকে বোলিং করতে নিয়ে আসে। মাথিসা প্রাথিরানা তারপর বল করে, ইয়র্কার দেয়, ডেথ বোলিংটা ভালো করে। তার আগে মুস্তাফিজুর রহমান হোক বা দীপক চাহর হোক, শার্দুল ঠাকুর আজকে অন্যদিন মার খেয়ে, আজকে ভালো বল করেছে, তার কারণ আজকে সুযোগটা পেয়েছে, তার কারণ আজকে সব আউট, তাড়াতাড়ি করে আউট হয়ে যাচ্ছে। আজকে হায়দ্রাবাদ খেলতেই পারেনি, ওই জন্য এই অবস্থা হয়েছে, পরিষ্কার কথা। এটাই হলো মূল বিষয়, এগুলো বুঝতে হবে। আর চেন্নাইয়ের মাটিতে চেন্নাইকে হারানো খুবই মুশকিল। তবে বাকি ম্যাচগুলো দেখা যাক চেন্নাই সুপার কিংস কেমন খেলে, আর হায়দ্রাবাদ জেতে নাকি। পরের ম্যাচগুলো খুবই কঠিন ম্যাচ হতে চলেছে। আর ট্র্যাভিসের আর অভিষেক শর্মা এদেরকে ভালো খেলতে হবে। এদেরকে ওই 3 নম্বরে আনমোল প্রীত সিংকে যদি না নামাতো, অ্যাডিন মাকরাম যদি আসতো, হয়তো ম্যাচটা অন্যরকম হলেও হতে পারতো। হেনরি ক্লাসেনকে নাই পরে নামায়, ঠিক আছে, শেষের দিকে সে ফিনিশ করে। আরে নীতিশ কুমার রেড্ডি আজকে আর খেলে দিতে পারলো না। নীতিশ কুমার রেড্ডি তাও খেলেছে, একটা দুটো ম্যাচে খেলেছে, আজকে খেলতে পারেনি, আজকে চাপ ছিল। আর চেন্নাইয়ের পিচটা ডিউ পড়ছিল, কিন্তু তাও স্লো হয়ে গেছিলো। আর চেন্নাই ভালো বলও করছিল, ভালো খেলেছে, আজকে জেতার মতো খেলেছে। পাওয়ার প্লেতে যে খেলতে পারিনি তা না, 1 থেকে 6 ওভারে তারা 53 রান তুলেছিল, কিন্তু ম্যাচটা হেরে গেল। আর এই বড় ব্যবধানে হারলো। বড় ব্যবধানে হারার জন্য হায়দ্রাবাদের বড় মাইনাস হলো। এই বড় মাইনাস হওয়ার জন্য এরপরে প্লে অফে যাওয়া কঠিন। আর চেন্নাইয়ের অনেকটা সুবিধা হলো, নেট রান রেট অনেকটা বেড়ে গেল। আর চেন্নাই যখন খেলেছে, চেন্নাই ভালো খেলেছে। আর চেন্নাইয়ের পিচে চেন্নাইকে হারানো খুবই কঠিন, ওটা 2-1 সময় কোনো কোনো দল করে দেয়। ওই যে পাঞ্জাব কিংসেরও খেলা রয়েছে এরপরে চেন্নাইতে, সেটা হারাতে পারে নাকি দেখতে হবে। কলকাতা যেমন চেন্নাইতে এসে চেন্নাইতে হারাতে পারেনি। 23 সালে আবার কলকাতার টিম বাজে ছিল, সে বাজে টিম নিয়ে কলকাতা হারিয়ে দিয়েছিল। এই বছর ভালো টিম, এবছর পারেনি। তারপর এর আগে 2012 সালে হারিয়েছিল। এরকম মানে চেন্নাইয়ের পিছে চেন্নাইকে হারানো খুবই চাপের। মুম্বাই একমাত্র হারাতে পারে ভালো।
আর চেন্নাইয়ের পিচে খেলতে গেলে ওই ঋতুরাজ গাইকোয়াড় যেরকম, ঋতুরাজ গাইকোয়াড় কিন্তু 6 কম মারে, 4 মারতে হবে, এখানে 6 মারতে গেলে আউট হবে, এখানে পুরো 4 মেরে মেরে খেলতে হবে, গ্যাপ শটে রান করতে হবে, তাহলে ভালো হবে। যারা স্লো উইকেটে খেলে তারা বিদেশি ক্রিকেটাররা এখানে ভালো চলবে না, তারা ছক্কা মারতে ভালোবাসে, তারা 4 মারতে ভালোবাসে না। যারা ক্লাসিক্যাল দেশি প্লেয়ার তারাই ওই, এইখানে নীতিশ কুমার রেড্ডি খেললে ভালো হতো। নীতিশ কুমার রেড্ডি 6 কম মারতে হবে এই পিচে, ঋতুরাজ গাইকোয়াড় 6 কম মেরেছে, 4 কিন্তু বোধহয় 10টা মেরেছে, এটাই মানে সব পিচে 6 মারার পিচ না। আর চেন্নাইয়ের পিচ যদি পুরো ব্যাটিং সহায়ক পিচ হতো তাহলে আলাদা হবে, এটা পুরো ব্যাটিং সহায়ক পিচ করেনি, ব্যাটিং সহায়ক পিচ প্রথম করতো, এবার প্রথম করেছিল ওই, সেটা হলে আরটা আলাদা, তখন হাই স্কোরিং ম্যাচ, তখন 213 রান আরামসে ডিফেন্ড করা, মানে আরামসে আর কি চেস করা যেতে পারতো। এখন মানে প্রতিটা পিচ একদম হাইওয়ের মতো পিচ হয়ে গেছে, 200-র উপরে রান হচ্ছে, 200, 250, 260, 287, মানে অবিশ্বাস্য, মানে শুধু রানের বন্যা বইছে, সেটা চেন্নাই হোক, লখনৌ হোক, কলকাতা হোক, বেঙ্গালুরু হোক, মুম্বাই হোক, প্রতিটা জায়গায় এরকম হাই স্কোরিং ম্যাচ হচ্ছে, প্রতিটা, হায়দ্রাবাদ, প্রতিটা জায়গায়। আর হায়দ্রাবাদ আজকে চেস করেছিল, হায়দ্রাবাদ আর প্রথমে ব্যাট করেছিল চেন্নাই সুপার কিং, 212 রান তুলেছিল 3 উইকেটে 20 ওভারে। রাহানে 12 বলে 9 রান করে টেস্ট ইনিংস খেলে একটা 4 মেরে আউট হয়ে যায় ভুবনেশ্বর কুমারের বলে অজিনকে রাহানে, অজিনকে রাহানে। আর ঋতুরাজ গাইকোয়াড় 54 বলে 98 রান করে 10টা 4, 3টে 6, 181 স্ট্রাইক রেটে ব্যাটিং করে, টি নটরাজন আউট করে। ঋতুরাজ গাইকোয়াড় আর 2 রানের জন্য সেঞ্চুরি করতে পারেনি, এর আগের ম্যাচে সেঞ্চুরি করেছিল, আর এই ম্যাচে সেঞ্চুরি করতে ব্যর্থ হয়েছে। সেঞ্চুরি করতে পারতো, কিন্তু বলটা স্লোয়ার বল করেছিল টি নটরাজন, তারপর মারতে গিয়ে ক্যাচ হয়ে গেছে, মানে নীতিশ কুমার রেড্ডি আর কি ধরেছিল ক্যাচ। ড্যারেল মিচেল আজকে যে কটা ম্যাচ খেলেছে একটা ম্যাচে ভালো ইনিংস ব্যাটিং করলো, মানে ভালো ব্যাটিং করলো, 32 বলে 52 রান, 7টা 4, একটা 6, 162 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে ড্যারেল মিচেল। জয়দেব উনাদকাট আজকে ভালো বোলিং করছিল, 1 উইকেট পেয়েছে জয়দেব উনাদকাট। এখন যা বোলিং করে, এর আগে যে কটা বোলিং করেছে সব খারাপ, আজকের ম্যাচে দারুণ বল করেছে, আগের দিনও ভালো বল করেছিল, 2 না 3টে যেন উইকেট নিয়েছিল। প্যাট কামিন্স আবার ভালো বল করতে করতে এখন আবার মার খাওয়া শুরু করেছে, আর কেন ডেথ বোলিংটা করছে, নিজের পছন্দ মতো জায়গায় এখন আর বল করতে পারছে না এই জন্য। আর টি নটরাজন ডেথ বোলিংয়ে ভালো, টি নটরাজনকে যদি T20 ওয়ার্ল্ড কাপে মাঝখান থেকে নিয়ে নেয় খুব ভালো হবে, খুব, ওই অক্সদীপ সিংয়ের থেকে অনেক বেটার টি নটরাজন। আর ধোনি 2 বলে 5 রান, একটা 4 এসেছিল ব্যাট করতে, প্রথম বলে 4 মারলো নটরাজনের বলে, পরের বলে রান নিল। 250 স্ট্রাইক রেটে আজকে আবার ব্যাটিং, 2 বল খেলে 250 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে মহেন্দ্র সিং ধোনি, আর এক্সট্রা রান দিয়েছে 9 রান। ভুবনেশ্বর কুমার 4 ওভারে 38 রান খেয়েছে, 1 উইকেট নিয়েছে, ইকোনমি 9.5। নীতিশ কুমার রেড্ডি 1 ওভারে 8 রান খেয়েছে। শাহবাজ আহমেদ 3 ওভারে 33 রান খেয়ে কোনো উইকেট পায়নি। টি নটরাজন 4 ওভারে 43 রান খেয়ে 1 উইকেট নিয়েছে। জয়দেব উনাদকাট 4 ওভারে 38 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। প্যাট কামিন্স 4 ওভারে 49 রান খেয়েছে, আগের দিন 53 না 54 রান খেয়েছিল, আজকে খেলে 49 রান, মানে এই পরপর 2খানা ম্যাচে মার খেয়ে গেল প্যাট কামিন্স। অজিনকে রাহানে যখন আউট হয় তখন সিএসকে রান 19 রানে 1 উইকেট, তারপর পার্টনারশিপ হয়, তারপর ড্যারেল মিচেল যখন আউট হয় 126 রানে 2 উইকেট। ঋতুরাজ গাইকোয়াড় 200 রানে 3 উইকেট। 1 থেকে 6 ওভারে 50 রান তোলে চেন্নাই, ভালোই তোলে পাওয়ার প্লেতে রান। রাচিন রবীন্দ্রকে খেলানো হচ্ছে না, রাচিন রবীন্দ্রকে বাদ দিয়ে মঈন আলীকে খেলানো হচ্ছে। রাচিন রবীন্দ্র খেলতে পারেনি, তাই ভেবেছিল রাচিন রবীন্দ্র খেলতে পারবে, রাচিন রবীন্দ্রর কেন দাম বেশি ওঠেনি এখন বোঝা যাচ্ছে, তার উপর ভরসা করেনি, এই জন্য হয়তো ভালো খেলতে পারবে না, এটাই হয়তো ঠিক করে নিয়েছিল, মানে সবাই ভেবেছিল, সেটাই হয়েছে, খেলতে পারেনি। রাহানে আর ঋতুরাজ গাইকোয়াড় 17 বলে 19 রানের পার্টনারশিপ করে। ড্যারেল মিচেল আর ঋতুরাজ গাইকোয়াড় 64 বলে 107 রানের পার্টনারশিপ করে। আর শিবম দুবে আর ঋতুরাজ গাইকোয়াড় 35 বলে 74 রানের পার্টনারশিপ করে। শিবম দুবে আর ধোনি 4 বলে 12 রানের পার্টনারশিপ করে। আর সিএসকে 1 থেকে 6 ওভারে 50 রানে 1 উইকেট, 8.33 হলো রান রেট। মিডিল ওভারে ভালো রান হয়, 7 থেকে 15 ওভারে 98 রানে 1 উইকেট, রান রেট হলো 10.88, ভালোই। আর 16 থেকে 20 ওভারে 64 রান 1 উইকেট, 12.80, তবে আর একটু বেশি হলে ভালো, তো সে যাই হোক। আর মোস্ট 200 করেছে T20 ক্রিকেটে সিএসকে 35 বার, আর ইন্ডিয়া করেছে 32 বার, ইন্ডিয়ার থেকেও সিএসকে বেশি বার 200 করেছে। আর আরসিবি করেছে 31 বার। আরসিবি, কলকাতা কতবার যেন 22 না 23 বার দেখছিলাম। কালকে তো আবার কলকাতার খেলা রয়েছে দিল্লির সাথে, দিল্লির বিরুদ্ধে কলকাতা স্টেডিয়ামে কালকে অনেকেই কলকাতা খেলা দেখতে যাচ্ছে। কালকের পর আটটা মনে হয় মুম্বাই খেলা হবে, সেটা কলকাতার মাঠে খেলবে, তারপর আর 2টো ম্যাচ কলকাতায় হবে, তারপর আর কলকাতায় কিন্তু ম্যাচ নেই। আর কলকাতায় কোনো প্লে অফের ম্যাচ দিল না কেন বুঝলাম না, প্লে অফের ম্যাচ, এলিমিনেটর ম্যাচ দেয়নি, 2022 সালে আবার দিয়েছিল।
2022 সালে দিয়েছিল, কিন্তু এবার আর দেয়নি। এবার আহমেদাবাদে পড়েছে আর চেন্নাইতে পড়েছে। চেন্নাইতে এবার দিয়েছে দেখলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর ধোনি যখন মাঠে আসে মানে চারিদিকে শুধু ধোনি ধোনি ধোনি, মানে চারিদিকে শুধু চিৎকার আর চিৎকার, ধোনির চিৎকার, ধোনির চিৎকার, ধোনির ফ্যানদের চিৎকার, মানে এইগুলো আর কি শোনা যেতে থাকে। আর এখনকার বাধা ধরা 200, 205, 210, এখন কিছুই না যেন 250, 240, কলকাতা 261 রান করে হেরেছিল, ভাবা যায়? সব থেকে আইপিএলের ইতিহাসে মানে এমন বেশি রান করেছিল যেটা চেজ হয়ে গেল, মানে এটাই হলো ব্যাপার। কলকাতার বোলিং এত বাজে হয়েছিল, আর এই পিচে কিন্তু মানে ডিউ পড়ছিল, সেই জন্য 212 রান হয়েছে, নাহলে এই রান হতো না। তখন চেন্নাইয়ের পিচটা স্লো ছিল, 212 রান মানে ডিউ পড়লে খেলা মুশকিল হয়ে যায়। ডিউ পড়ছিল তার কারণ মানে দেখাচ্ছিল, যখন ম্যাচটা চলাকালীন দেখাচ্ছিল, আর শিবম দুবে এত সুন্দর হিট করছিল, আর 6 যেন বেশি মারে। আজকের ম্যাচেও 5খানা বোধহয় 6 মেরেছে, 5টা 6, 5টা না, 4টে 6, একটা তাও 20 বলে 39 রান করেছে। শিবম দুবেকে যদি ড্যারেল মিচেলের জায়গায় নামে, আর যদি তোর 15টা বল বেশি খেলতো, 15 বলে অন্তত 30 রান করতো, সেক্ষেত্রে আরও বেশি রান সে করতে পারতো। 3 নম্বরেও দুবে চলে, 4 নম্বরও হয়, তবে ড্যারেল মিচেল খেলে দিয়েছে, কোনো অসুবিধা না। আমি ভেবেছিলাম দুবে যেরকম খেলছে এরকম হয়তো ড্যারেল মিচেলও পুরো খেলবে, তার ড্যারেল মিচেল দেখে অত খেলতে পারেনি। একটা ম্যাচে, আজকের ম্যাচে ভালো খেলা, সেইভাবে খেলতে পারেনি। রাজস্থান রয়্যালসের হয়ে যখন খেলেছিল তখনও যে খুব ভালো খেলেছিল তা না। আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য মোহাম্মদ কাইফ একটা একাদশ না মানে স্কোয়াড বেছে নিয়েছেন। রোহিত শর্মা অধিনায়ক, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডে, অর্শদীপ সিং, সন্দীপ শর্মা, শিবম দুবে, রিঙ্কু সিং, কেএল রাহুল। সঞ্জুকে দেখি বেছে নেয়নি, কেউ সঞ্জুকে বাচ্ছে, কেউ কেএল রাহুলকে বাচ্ছে, আর ঋষভ পান্তকে সবাই দলে রাখছে। আর আমি একটা জিনিস বুঝতে পারছি না, সামনে যে ওয়ার্ল্ড কাপ রয়েছে, অনেকে বলছে জ্যাক ফ্রেশার ম্যাকগ্রো ওপেন করবে নাকি ওয়ার্নার ওপেন করবে। একটা জিনিস ভুলে গেলে চলবে না, ওয়ার্নার কিন্তু 2021 টি-20 ওয়ার্ল্ড কাপে খেলতে পারছিল না, তাকে কিন্তু ব্যাক করিয়েছিল, শেষে এসে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল কিন্তু ওয়ার্নার। এই জন্য ওয়ার্নারকে অস্ট্রেলিয়ার মতো টিম বাদ দেবে না, ওয়ার্নার আর ট্যাভিসেটি হয়তো ওপেন করবে। জ্যাক ফ্রেশার ম্যাকগ্রোকে খেলাতে হলে 3 নম্বরে খেলাবে, 3 নম্বরে খেলার তো কেউ নেই। 3 নম্বরে যদি জ্যাক ফ্রেশারকে খেলায়, 4 নম্বরে চলে আসবে ম্যাক্সওয়েল, 5 নম্বরে ম্যাথিউ ওয়েড বা জশ এঙ্গেলসকেও খেলাতে পারে। তারপর মার্কাস স্টোইনিস রয়েছে, আবার ক্যামেরন গ্রিনকেও চাইলে পরে খেলানো যেতে পারে। আর মিচেল 3 নম্বরে খেলার মতো, জ্যাক ফ্রেশার ম্যাকগ্রো ভালো। আর সবাই বলছে যে পিচ অন্যরকম হবে, পিচ ওইখানে অন্যরকমই হবে, স্লো পিচ হয়তো হতে পারে, সেখানে কিন্তু অত ব্যাটিং উইকেট হবে না, এত ভালো ব্যাটিং করা কিন্তু যাবে না। সেই জন্য যে আইপিএলের ভিত্তিতে টিম নির্বাচন করা এগুলো একেবারে ঠিক না, তবে কিছু কিছু চেঞ্জ ঠিক আছে। আর এই যে উইল জ্যাক্স এই আগের ম্যাচেই সেঞ্চুরি করলে, এই উইল জ্যাক্সে একসময় ইংল্যান্ডের হয়ে খেলবে, তবে টি-20 দলে হয়তো নাও থাকতে পারে, তার কারণ ওই 1-2 ম্যাচের ভিত্তিতে নেওয়া হবে, তারপর খেলতে পারবে। অনেক প্লেয়ারই হয়েছে আইপিএলের ভিত্তিতে সুযোগ পেয়েছে, তারপর কিন্তু জাতীয় টিমে খেলতে পারেনি, সেটা অস্ট্রেলিয়া টিমে হয়েছে, ইংল্যান্ড টিমে হয়েছে, ভারতীয় টিমে হয়েছে, যার কারণে ভালো খেলতে পারেনি। ওই জন্য এমন সিদ্ধান্ত নেওয়া উচিত যেটা বুঝে শুনে সিদ্ধান্তটা নেবে আর কি। ফর্মের বিচারে নেবে ঠিক আছে, কিন্তু তাই বলে সে একটা ম্যাচও খেলেনি তাকে হুট করে নিয়ে নেবে, সেটা কি হয়? বা অনেক দিন আগে খেলে গেছে হুট করে নিয়ে নেবে, সেটা ঠিক আছে, কেন আইপিএলে ফর্মে রয়েছে, ঠিক আছে, সেটা মানা যায়, সে খেলেছে, অভিজ্ঞতা রয়েছে, একটা ম্যাচও খেলেনি, হুট করে আইপিএলের ভিত্তিতে সুযোগ দিয়ে দেয়, এগুলো একেবারে ঠিক না, এগুলো না করাই ভালো। এগুলো বুদ্ধিমান টিম ম্যানেজমেন্ট এগুলো করে না। আর একটু ভালোভাবে খেললে, ঠিকঠাক বোলিং করলে, ঠিকঠাক ফিল্ডিং করলে কোনো চাপ নেই। ভালো বোলিং করলে 160 রানও ডিফেন্ড করা যায় যে কোনো পিচে, 165 রান, অন্তত 1-2 রানে ম্যাচ জেতানো যায় যদি কোয়ালিটি বোলিং থাকে। বোলিংটা মানে এই ভারতের আর কি ভালো দরকার, তাহলে বিশ্বকাপে ভালো করবে আর কি।